লাভ ইউর স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আবার আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখা যাক গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করো। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কমে। মানুষের ছেদক দাঁতের সংখ্যা হচ্ছে 4টি। একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম হলো ট্রিপসিন। প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট হচ্ছে মলিবডেনাম। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। গ্রুপ বি, শূন্যস্থান পূরণ করো। কাকে হিল বিকারক বলা হয়? তো NADP+ কে হিল বিকারক বলা হয়। লসিকা এক প্রকারের কি না? লসিকা এক প্রকারের পরিবর্তিত কলারস। বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে কি বলা হয় না? ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ। মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম কি? ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম হচ্ছে ভিলাই। সত্য মিথ্যা? নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি বাহকের প্রয়োজন হয়, তো এটি হবে মিথ্যা। ADH হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ ঘটে, এটি সত্য। পাইন হলো আংশিক মিথজীবী উদ্ভিদ, এটি হচ্ছে মিথ্যা, এটি হবে আংশিক মৃতজীবী উদ্ভিদ। আচ্ছা, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। তো প্রথমে এই স্তম্ভে আছে পতঙ্গভোগ পুষ্টি, পতঙ্গভোগ পুষ্টিটা হবে ড্রসেরা। গোলকৃমি হচ্ছে অন্তঃপরজীবী, আর আন্তরিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্ত। পূর্ণবাক্যে উত্তর দাও। মানুষের দন্তর সংকেতটি কি? দন্তর সংকেতটি হচ্ছে I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। পরবর্তী প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদ দেহে রসের উৎস্রোত ঘটে? তো এটি হচ্ছে জাইলেম কলার মাধ্যমে। মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। গ্রুপ সি, মানুষের শ্বাসপেশির নাম কি? তো মানুষের শ্বাসপেশির নাম হচ্ছে মধ্যচ্ছদা ও ইন্টারকস্টাল পেশি। ব্যাপন ও অভিস্রবণে দুটি পার্থক্য কি না? ব্যাপন এবং অভিস্রবণে দুটি পার্থক্য হচ্ছে ব্যাপনের অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। 2 নম্বর, না ব্যাপনে ব্যাপনকারী পদার্থের অণুগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, আর অভিস্রবণে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ফটোলাইসিস কি? ফটোলাইসিস উত্তরটি রাইমার্টিন সহায়িকার 220 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন H+ ও হাইড্রোক্সিল আয়ন OH- উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই আমরা ফটোলাইসিস বলি। তোমরা তারপর এই সমীকরণটা দিয়ে দেবে। 2H2O সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে 2H+ প্লাস 2OH- আয়নে পরিণত হয় এবং এর অপর নাম হিল বিক্রিয়া। শিরা ও ধমনীর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। তো শিরা ধমনীর গঠনগত পার্থক্যটি হচ্ছে প্রাচীর। ধমনীর প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক। শিরার প্রাচীর অল্প, পেশিবহুল ও অস্থিতিস্থাপক। এবং কাজের দিক দিয়ে পার্থক্যটি হচ্ছে ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, আর শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। BMR এর সংজ্ঞা দাও। আচ্ছা, BMR সংজ্ঞা অর্থাৎ মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট হচ্ছে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায়
এবং আরামদায়ক পরিবেশে অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা ও আর্দ্রতায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যসমূহ পরিচালনার জন্য দেহে যে ন্যূনতম তাপশক্তি উৎপন্ন হয় তার হারকেই আমরা বলি বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান কর্পালসের মধ্যে পার্থক্য কি? এই উত্তরটা তোমাদের রায়মার্টিন সহায়িকার 375 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো ম্যালপিজিয়ান কণিকা আর ম্যালপিজিয়ান নালিকা। প্রকৃতি: প্রাণীদেহের বৃক্কে অবস্থিত ন্যাফ্রনের অংশবিশেষ, আর এটি হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীর রেচনাঙ্গ। অবস্থান: বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত এবং এটি মধ্য পৌষ্টিক নালী ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত। এর গঠন কি না বাউম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাসের সমন্বয়ে গঠিত, আর ম্যালপিজিয়ান নালিকা এক প্রান্ত বদ্ধ নালিকা দ্বারা গঠিত। কাজ: পরাপরিস্রাবণ পদ্ধতিতে রক্ত থেকে রেচন পদার্থ সহ তরলকে পৃথক করে, আর ম্যালপিজিয়ান নালিকা হিমোসিল থেকে রেচন পদার্থ গ্রহণ করে পশ্চাৎ পৌষ্টিক নালীতে প্রেরণ করে। পৌষ্টিকতন্ত্রের উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম এবং এর কার্যকারিতার নাম কি? মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের কাজ হচ্ছে নিঃসৃত উৎসেচক, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের সম্পূর্ণ পরিপাকে সাহায্য করা। গ্রুপ ডি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শ্বসন এবং দহনের মধ্যে পার্থক্য কি? না শ্বসন দহনের পার্থক্যটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 287 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। শ্বসন এর প্রকৃতি: নিয়ন্ত্রিত জৈব রাসায়নিক প্রক্রিয়া, আর দহন হচ্ছে অনিয়ন্ত্রিত ভৌত রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে, কিন্তু দহন কেবলমাত্র অক্সিজেনের উপস্থিতিতেই ঘটে। উৎসেচক: শ্বসনে উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দহনে উৎসেচকের কোনো ভূমিকাই নেই। শক্তির মুক্তি ধাপে ধাপে ঘটে, দহনে শক্তির মুক্তি দ্রুত ঘটে। তাপ ও আলো: শ্বসনে তাপ উৎপাদন নিয়ন্ত্রিত এবং আলো উৎপন্ন হয় না, আর দহনে তাপ আলো উভয়ই উচ্চ মাত্রায় অনিয়ন্ত্রিতভাবে উৎপন্ন হয়। এটিপি: শ্বসনে এটিপি উৎপন্ন হয়, দহনে এটিপি উৎপন্ন হয় না। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। তো সন্ধানের অর্থনৈতিক গুরুত্বটি তোমাদের টেক্সট বইয়ে রয়েছে 72 নম্বর পৃষ্ঠায়। অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। 1 নম্বর হচ্ছে অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে, 2 নম্বর গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে, 3 নম্বর দই, ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে, 4 নম্বর পাউরুটি ও বিস্কুট কারখানায়, এবং 6 নম্বর নানাবিধ খাদ্য সামগ্রী ও রাসায়নিক শিল্পজাত দ্রব্য প্রস্তুতিতে সন্ধানের গুরুত্ব অপরিসীম। অথবা প্রশ্ন: মুক্ত ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য। তো এর উত্তরটাও সেই রায়মার্টিন সহায়িকা 347 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো প্রথমে হচ্ছে রক্তের অবস্থান। মুক্ত সংবহন রক্তবাহ ও দেহগহ্বরের মধ্যে অবস্থান করে, বদ্ধ সংবহন রক্তবাহী অবস্থান করে। রক্তজালক: মুক্ত সংবহনে রক্তজালক অনুপস্থিত, বদ্ধ সংবহনে রক্তজালক উপস্থিত। রক্তের গতি: মুক্ত সংবহন রক্ত মন্থর গতিতে প্রবাহিত হয়, আর বদ্ধ সংবহনে রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়। কাজ: রক্ত কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং রক্ত ও কোষের মধ্যে সরাসরি পদার্থের আদান প্রদান ঘটে। এবং বদ্ধ সংবহনতন্ত্রে রক্ত কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না এবং রক্ত ও কোষের মধ্যে সরাসরি পদার্থের আদান প্রদানও ঘটে না। হৃৎপিণ্ড: মুক্ত সংবহনতন্ত্রে হৃৎপিণ্ড অপেক্ষাকৃত অনুন্নত প্রকৃতির, বদ্ধ সংবহনতন্ত্রে হৃৎপিণ্ড বেশ উন্নত প্রকৃতির। রক্তচাপ: মুক্ত সংবহনে রক্তচাপ কম থাকে, বদ্ধ সংবহনে রক্তচাপ বেশি থাকে। উপস্থিতি: মুক্ত সংবহন চিংড়ি, আরশোলা প্রভৃতির সন্ধিপদী প্রাণী এবং শামুক, ঝিনুক প্রভৃতি কম্বোজী প্রাণীদেহে বর্তমান, আর বদ্ধ সংবহন কেঁচো, অমেরুদণ্ডী এবং সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের দেহে বর্তমান। রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের 338 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো গুরুত্ব বা প্রয়োজনীয়তা হচ্ছে: 1 নম্বর রক্ত সঞ্চারণ। কোনো রোগীকে শল্য চিকিৎসার সময় রক্তদান বা রক্ত গ্রহণ করার প্রয়োজন হলে দাতা ও গ্রহীতার রক্তের শ্রেণী জানা অত্যন্ত প্রয়োজন। তা না হলে বিপরীত অ্যাগ্লুটিনোজেনের প্রভাবে রক্তের অ্যাগ্লুটিনেশন ঘটে। 2 নম্বর ব্যক্তির শনাক্তকরণ।
ফরেনসিক সায়েন্সে রক্তের শ্রেণী নির্ণয়ের সাহায্য অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা হয়। 3 নম্বর হচ্ছে পিতৃত্ব নির্ণয়। রক্তের শ্রেণী পরীক্ষার মাধ্যমে কোনো সন্তানের পিতৃত্বের জটিলতার সমাধান করা হয়। 4 নম্বর রোগ নির্ণয়। রক্তের শ্রেণী নির্ণয়ের সাহায্যে কয়েকটি বংশগত রোগেও শনাক্ত করা হয়, যেমন এ রক্তশ্রেণীভুক্ত ব্যক্তিরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগে বেশি ভোগেন, এদের পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং ও রক্তশ্রেণীভুক্ত ব্যক্তিরা পেপটিক আলসারে বেশি আক্রান্ত হন। তো 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত উৎসেচকগুলির ক্ষরণ স্থান ও খাদ্য পরিপাকে ভূমিকা লিখতে বলেছে। মল্টেজ ও পেপসিন। তো মল্টেজের ক্ষরণ স্থান হচ্ছে, অর্থাৎ উৎসস্থান হচ্ছে অগ্নাশয় গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি, এবং এর পরিপাকে ভূমিকা হচ্ছে মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। আর পেপসিনের উৎস হচ্ছে পাক গ্রন্থি, আর পেপসিনের পরিপাকে ভূমিকা হচ্ছে পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। শোষণ বর্ণালী বলতে কি বোঝো? তো শোষণ বর্ণালীটা তোমাদের এই উত্তরটা রয়েছে 224 নম্বর পৃষ্ঠাতে। সালোক সংশ্লেষের কোনো একটি নির্দিষ্ট রঞ্জক দৃশ্যমান আলোক বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে তাকে ওই রঞ্জকের শোষণ বর্ণালী বলা হয়। যেমন লাল ও বেগুনি নীল আলো ক্লোরোফিল রঞ্জকটির শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়। অথবা প্রশ্ন, হৃৎপিণ্ডের প্রধান 4টি কপাটিকার নাম, তাদের অবস্থান এবং কাজ লিখতে বলেছে। তো হৃৎপিণ্ডের কপাটিকা, এই উত্তরটি 345 নম্বর রায়মার্টিন সহায়িকাতে রয়েছে। তো কপাটিকার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এই কপাটিকাটা কোথায় অবস্থান করে? বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। দ্বিপত্র কপাটিকার কাজ কি? বিশুদ্ধ রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। তারপর হচ্ছে ত্রিপত্র কপাটিকা। এর অবস্থান হচ্ছে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। এর কাজ হচ্ছে দূষিত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। অ্যাওর্টিক কপাটিকা, এর অবস্থান হচ্ছে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। এই কপাটিকার কাজ হচ্ছে বিশুদ্ধ রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে ফিরতে বাধা দেয়। পালমোনারি কপাটিকা, এর অবস্থান হচ্ছে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। এর কাজ হচ্ছে দূষিত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে ফিরতে বাধা দেয়। একটি রক্ততঞ্চন রোধকের নাম কি? তো রক্ততঞ্চন রোধক হচ্ছে হ্যাপারিন। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। কি কি চিহ্নিত করতে বলেছে? ঘ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র। তো তোমাদের এই চিত্রটি 308 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের বৃহদন্ত্র, এইটা তার নিচে হচ্ছে ক্ষুদ্রান্ত, এইটা হচ্ছে ঘ্রাসনালী, আর এটা হচ্ছে পাকস্থলী। চিত্রটি এঁকে এই 4টি অংশই তোমরা চিহ্নিত করবে। একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে তার যে কোনো প্রধান 4টি অংশ চিহ্নিত করতে বলেছে। এই ছবিটি রায়মার্টিন সহায়িকায় 384 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো যে কোনো 4টি অংশ বলতে তোমাদের পছন্দ মতন অংশটি দেবে। তার মধ্যে এই হ্যান্ডেল লুপ দিতে পারো, সংগ্রাহক নালিকা দিতে পারো, বাউম্যান ক্যাপসুল, গ্লোমেরুলাস, ইচ্ছা মতন তোমাদের চিত্রের নাম তোমরা দিতে পারো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।